আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা 21 থেকে 24 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। কেটে গেছে 3 মাসেরও বেশি সময়। জামাল হোসেনও সবুজ আলীর কেসটা একটু ঝিমিয়ে এসেছে। এইবার চারু আর হামিদের পরবর্তী শিকার নাজিমুদ্দিন। যে বাবা সন্তানের প্রতি দায়িত্ব তো পালন করেই না, উল্টো প্রতিটি পদে তাকে বিপদে ফেলে দেয়, সে কখনো বাবা হতেই পারে না। তার জন্য সর্বোৎকৃষ্ট শাস্তি মৃত্যুদণ্ড। শিকার বলতে অবশ্য তেমন কোনো শিকার না, হঠাৎই একদিন বাড়িতে গিয়ে নাজিমুদ্দিনকে খুন করে আসা। সিম্পল প্ল্যান। তবে এতে হয়তো খুব বেশি ঝামেলা হয়ে যাবে, কারণ ওদের বাড়ির আশেপাশে কমপক্ষে 10 থেকে 15টা বাড়ি আছে। চিৎকার করলে সবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে, তাই যাই করতে হবে খুব সাবধানে। বিকেল প্রায় হয়ে এসেছে। এ সময়টাতেই এসে হামিদ চারুকে দেখে যায়। কিছুক্ষণের মাঝেই ঘরে প্রবেশ করলো হামিদ। কিরে, তুই নাকি জীববিজ্ঞান ক্লাস টেস্টে শূন্য পেয়েছিস? বাজে কথা, কে বলেছে? ফাতেমা বলল, ও নাকি পরীক্ষার আগে বারবার তোকে ডিম খেতে বারণ করেছিল, তুই মানিসনি, আর তাই পরীক্ষায়ও ডিম মানে শূন্য পেয়েছিস। চারু একটা দীর্ঘশ্বাস ফেললো। কয়েকদিনের জন্যই তো গিয়েছিল ও বাড়িতে, সেটাও সহ্য হলো না ফাতেমার। আমি জোর করে ডিম খাইনি, তুমি তো জানোই আমি ডিম পছন্দ করি না। পরীক্ষা দিতে যাওয়ার আগে ভাবি জোর করে আমাকে ডিম খাইয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম পরীক্ষা বলেই হয়তো খাওয়াচ্ছে। যাই হোক, পরীক্ষায় 89 পেয়েছি। তরে কইছিলাম না, এই মহিলা হিংসুটে, কারো ভালো সহ্য হয় না তার। প্রমাণ পাইলি তো এবার। আমার মা শ্যামলা ছিল ঠিকই, কিন্তু এমন হিংসুটে ছিল না। বাদ দাও তার কথা, এ ব্যাপারে কিছু বলো না। এই অবস্থায় অতিরিক্ত বকাবকি করা উচিত হবে না। ভাগ্যিস তোর বাড়ি চেঞ্জ কইরা দিছিলাম, ওইখানে ওই মহিলার সাথে থাকতে পারতি না তুই। আমিও এখন ওইখান থেকে বের হইলে ভালো একটা শান্তির জায়গায় এসে ঘুমাইতে পারি। একটা কথা বলি? বলো। তোমাকে কিন্তু শুদ্ধ বাংলা বললেই বেশি ভালো লাগে। ওই দিন জামাল হোসেনের সাথে যেভাবে বলেছিলে ঠিক সেভাবে। এইটা এতদিন পর তোর মনে হইল? আগেই মনে হইছিল, বলা হয়নি। ছোটকালে হয় নাই, এখনও আর হইব না। ও শোন, যেটা কইতে আইছিলাম, বলো। নাজিমুদ্দিন নামের পিচাসটা নাকি চট্টগ্রাম শহরে গেছে, আর শেফালি ওর মামার বাড়ি। আমরা যদি আমাগো বাড়িতে যাই, একটারেও ধরতে পারবো না। ভাবতেছি শেফালির মামার বাড়িতেই যাই। ওর মামা মামি কি করবে? সামনের সপ্তাহে নাকি ওর মামা মামি হজে যাইব। বিশাল বড়লোক মানুষ তারা। ওই বাসায় শেফালি একাই থাকবো। হজে যাবে? শেফালিকে ঠিকমতো শিক্ষা দিতে পারলো না, কিন্তু হজে যাবে কী লাভ? যদি তাকে সঠিক শিক্ষাটা দিতে পারতো, তাহলে বোধ হয় আল্লাহ এমনিতেই তাদের ক্ষমা করে দিতেন। বাদ দে, ওইটা তাদের নিজের ব্যাপার। শেফালিরে মারতে পারলেই আমার শান্তি। নির্ধারিত দিনে চারু আর হামিদ বেরিয়ে গেল শেফালির মামা বাড়ির উদ্দেশ্যে। হামিদ খোঁজ খবর নিয়েছে। শেফালির মামা আর মামি 2 দিন আগেই চলে গিয়েছে। বাসায় এখন শেফালি একা। চারু জানে শেফালির দুর্বলতা হামিদ, সে অনুযায়ী নিজেদের পরিকল্পনা সাজিয়েছে তারা। পরিকল্পনা অনুযায়ী কাজ করলো তারা। প্রথমেই হামিদ গিয়ে দরজায় করাঘাত করলো। বেশ কয়েকবার দরজা ধাক্কানোর পর বেরিয়ে এলো শেফালি। শেফালিকে দেখে প্রচণ্ড রকমের অবাক হলো হামিদ। বেশ খোলামেলা পোশাকে ছিল সে। একটা মেয়ে কিভাবে এমন পোশাক পরে বাইরে চলে আসতে পারে, সে ধারণা তার নেই। তবে হামিদ শেফালিকে দেখে যতটা অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে শেফালি। তুমি? কেন আসতে পারি না? হামিদের নরম স্বরে বলা কথাটা শুনে ভরকে গেল শেফালি। পারবা না কেন? আসো, ভিতরে আসো। হামিদ শেফালির সাথে ভিতরে ঢুকে গেল। চারু এখনো বাইরে অপেক্ষায় রয়েছে। কেমন আছো? এতদিন কই ছিলা? ভালোই আছি, শহরে ছিলাম। আইজ হঠাৎ আপনার কথা মনে আসলো, তাই ভাবলাম দেখা কইরা যাই। আমার কথা? আপনার কথা। দেখেন, আমি কিন্তু আপনারে মা ডাকতে পারবো না। আপনি যতই আমার বাপের বউ হন না কেন, মা আমি ডাকবো না আপনারে। আপনারে কি অত বয়স হয়েছে নাকি? আপনি হইলেন গিয়া আমার সমবয়সী বন্ধুর মতো। শেফালি অবাকের পর অবাক হচ্ছে। এ কোন হামিদকে সে দেখছে? এটা কি সেই হামিদ যার কাছে হাজার চেষ্টার পরেও সে পাত্তা পায়নি? তবে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলো শেফালি। সে গিয়ে হামিদের কাঁধে হাত রেখে বলল, তোমার যা ইচ্ছা তুমি আমারে ডাইকো, কোনো সমস্যা নাই। শেফালি ভেবেছিল হামিদ হাত সরিয়ে দেবে, কিন্তু সেটাও করল না হামিদ। আমাকে দেখতে কেমন শেফালি? অসম্ভব সুন্দর দেখতে তুমি। আমার জীবনে দেখা সেরা সুন্দর পুরুষ তুমি। তুমি এমন এক পুরুষ যার প্রতিটা নারী এক রাইতের জন্য হইলেও পাইতে চায়। ঘৃণায় হামিদের ষষ্ঠ ইন্দ্রিয় অবধি বিষিয়ে উঠল। ছি, কি জঘন্য চিন্তা ভাবনা। হামিদ অবশ্য এখনই সেই ঘৃণা প্রকাশ করল না। এই ঘৃণা প্রকাশের জন্য সারা রাত পড়েই আছে।
তাই নাকি? সব নারীই পাইতে চায়? সেই সব নারীর মধ্যে কি তুমিও আছো? শেফালি একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে হামিদের কাছাকাছি এগিয়ে এলো। হামিদ একটু দূরে সরে এসে বলল, তোমার জন্য একটা উপহার আছে, নিবা? তুমি আমারে বিষ দিলেও আমি সেটা নিমু, তুমি দিবা আর আমি নিমু না, এটা কখনো হয়? হামিদ একটা গ্লাসে কিছুটা মদ ঢাললো। মদ ছাড়াও অবশ্য শেফালিকে কাবু করা সম্ভব, তবে মদ খেলে শেফালির মস্তিষ্কের ক্ষমতা কমে যাবে, তার কাছ থেকে কথা বের করে আনা সহজ হবে। মদের গ্লাসটা শেফালি সানন্দে গ্রহণ করলো। এক প্রকার জোর করেই হামিদ 3 গ্লাস খাইয়ে দিল শেফালিকে। শেফালি এইবার আবার হামিদের কাছাকাছি আসতেই হামিদের এতক্ষণের নিয়ন্ত্রণের ভাত ভেঙে গেল। কষিয়ে এক থাপ্পড় মারল শেফালিকে। শেফালি অবাক হয়ে তাকালো হামিদের দিকে। আমি বিষ দিলেও নাকি তুমি নিবা? তাইলে সামান্য একটা থাপ্পড় খাইয়াই এই অবস্থা কেন হইল তোমার? আমারে মাল্লা কেন? চুপ কর হারামজাদি, তরে যে এখনো বাঁচাইয়া রাখছি তোর 7 কপালের ভাগ্য। এখন ভালোই ভালোই বল, বস কে? কিসের বস? কোন বস? হামিদ নিজেকে সামলানোর চেষ্টা করলো না, আবারও কষিয়ে এক থাপ্পড় মারল শেফালিকে। ভালোই ভালোই কইয়া দে, বস কে? যার কাছে তুই চারুকে দিয়া দিছিলি? জামাল হোসেন। জামাল হোসেনের কাছে আমি 1 লাখ টাকা দিয়া চারুরে বিক্রি করছিলাম। তোর কাছে বসের কথা জিজ্ঞেস করছি, জামাল হোসেনের না। বল বসকে। আমি জানি তুই চিনোস বসরে, তার সাথে বিছানায়ও গেছস তুই। সত্যি কইরা বল বসকে। শেফালি এইবার কান্না করে দিল। এইটা সম্ভবত মদের প্রতিক্রিয়া। বিশ্বাস করো আমি জানি না বসকে। আমি তো অনেক মানুষের লগেই বিছানায় গেছি, আমি জানি না তাদের মধ্যে বস কোনটা। মদের কারণেই হয়তো শেফালি এমন সরল স্বীকারোক্তি দিচ্ছে, তবে হামিদের মেজাজ বিগড়ে যাচ্ছে তার উত্তরে। শেফালি মেয়ে না হলে এতক্ষণে তার শরীরের একটা হাড়ও আস্ত থাকতো না। শেফালিকে শাস্তি দেওয়ার জন্য এখন প্রয়োজন চারুকে। হামিদ চারুকে ঘরের ভিতর ডেকে আনলো। শেফালি চারুকে দেখে বেশ অবাক হয়েই বলল, তুই? হ্যাঁ আমি চারুলতা। চিনতে পারছিস তো আমাকে? আমার আমার এইখানে কি চাস? বসকে আমি জানি না। চারু ব্যাগ থেকে একটা ছুরি বের করে সেটাকে শেফালির সামনে গরম করলো, তারপর গরম ধারালো সেই ছুরি দিয়ে হাতের কোনোই থেকে কবজি পর্যন্ত লম্বা একটা আঁচড় দিল। সাথে সাথে রক্তে মাখামাখি হয়ে গেল শেফালির হাত। শেফালিও চিৎকার করে উঠল, ভালোই ভালোই কইয়া দে বসকে। এমনিতেও তুই মরবি, কিন্তু তুই যদি কইয়া দেস বসকে, তাহলে কম কষ্ট দিয়া তোরে মারমু। বিশ্বাস করো আমি সত্যিই জানি না বসকে, কোথা থেকে আসলো আর এই বসের কাহিনী কি। জামাল হোসেনের খবর কিভাবে পেয়েছিলি? তোর বাপে নিয়ে আসছিল। আমি তো বেশি বয়স দেইখা তার কাছে 1 লাখ টাকা দাবি করছিলাম। ভাবছিলাম 50,000 টাকা অন্তত দিব, কিন্তু বেটা পুরো 1 লাখই দিছে। মাঝে মাঝেই আমারে এইটা ওইটা কিনা দিত। আমার লোকে বেশ কয়েকবার বিছানায়ও গেছে। এর বাইরে আমি আর কিছু জানি না, বিশ্বাস কর। মিথ্যা কথা বলবি না শেফালি, মেজাজ গরম হইতেছে আমার। আমি জানি তুই জানোস বসকে। এখন যদি না কস, যা হইব তার জন্য তুই দায়ী থাকবি। আমি সত্যিই জানি না। হামিদ এইবার চারুর হাত থেকে ছুরিটা নিয়ে ধীরে ধীরে একটা একটা করে শেফালির নখ তুলতে শুরু করলো। আগের বার চারু করেছিল, তাই এবার হামিদ করলো। একে একে হাত পায়ের মোট 20টা নখই তুলে ফেললো হামিদ। শেফালির যন্ত্রণাময় চিৎকার যেন বহুগুণে প্রশান্তি দিচ্ছে তাকে। চুপ, একদম চিৎকার করবি না, জিহ্বা কেটে ফেলবো। আমারে সাইরা দাও। বিশ্বাস করো আমি জানি না কে বস। এমনে ভালো হবি না তুই, আরো কঠিন শাস্তির যোগ্য তুই। হামিদ এবার ধারালো ছুরিটা দিয়ে শেফালির ডান হাতের একটা আঙুল কেটে ফেললো। আবারও যন্ত্রণায় চিৎকার করে উঠল শেফালি। চারুর ব্যাপারটা বেশ মনে ধরলো। কে জানে হামিদ এমন নতুন নতুন বুদ্ধি কোথায় পায়। চারু এবার গিয়ে সেই ক্ষতস্থানে লবণ মরিচের প্রলেপ লাগানো শুরু করলো। এইটাও সে হামিদের কাছেই শিখেছিল। শেফালির মুখ থেকে বসের পরিচয় জানতে না পেরে হামিদ একে একে প্রায় সবগুলো আঙ্গুলি কেটে ফেললো শেফালির। হামিদের মনে এখন কিঞ্চিত সন্দেহ জাগছে, শেফালি আসলেই বস সম্পর্কে কিছুই জানে না। শেফালি এত ভালো মানুষ নয় যে বসের পরিচয় লুকাতে নিজের জীবন বলি দিয়ে দেবে। এ কিছু বলছে না কেন? আঙ্গুল কাটার পরেও কি এর শিক্ষা হয়নি? এরে আমি কি করবো কিছুই বুঝতাছি না। নে ধর, এতদিনে যত রাগ পুইসা রাখছিলি সব এখন বাইরে বাইর কইরা দে। চারু হামিদের হাত থেকে ছুরিটা নিল। এই চরিত্রহীন মহিলার শাস্তি হওয়া উচিত ভয়ঙ্কর। এর জন্য কত মেয়ের সংসার ভেঙেছে তা বোধ হয় সে নিজেও জানে না। এর চামড়া তুলে নেই, যা খুশি কর, এরপর লবণ মরিচও লাগাইতে পারস। হামিদের কথা শুনে তাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শেফালি। চারুর হাতে ধারালো ছুরি, তার চোখে জলজল করছে প্রতিশোধের আগুন, আর তারই পাশে রয়েছে হামিদ। এই দুই সুন্দর মানুষকে দেখে শেফালির অন্তরাত্মা অবধি কেঁপে উঠল।
কুপির হালকা সোনা রঙা আলোয় যেন এই দুই মৃত্যুদূতকে ভয়ঙ্কর লাগছে শেফালির কাছে। আজ হামিদের সৌন্দর্য তাকে টানছে না, অসহ্য ভয় গ্রাস করছে তাকে। চারু অবশ্য প্রথমেই চামড়া তোলার কাজ করলো না। হামিদকে সে দেখেছিল লাইটার দিয়ে জামাল হোসেন ও সবুজ আলীর জিব্বা পুড়িয়ে দিতে, তাই সে ঠিক করলো শেফালির হাত পায়ে আগুনের সেকা দেবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলো চারু। হাতে পায়ে বিভিন্ন অংশে লাইটারের আগুনে সেকা দিচ্ছে শেফালিকে। সাবধানে, কাপড়ে যেন না লাগে, পুইরা গেলে কিন্তু আর ওরে কষ্ট দিয়া মারণ যাইব না। এই ধরনের পিছলা কাপড়ে দ্রুত আগুন লাগে। তুই এক কাম কর, এগুলা খুইল্লা সেকা দে, আমি বাইরে ঘরে গিয়া একটু খাওয়া দাওয়া কইরা আসি। সেই বিকালে খাইছি, তোর হইয়া গেলে আমারে ডাকিস। তার আর প্রয়োজন পড়বে না। যে মেয়ে নিজের ইচ্ছে হাজার পুরুষের শয্যাসঙ্গী হতে পারে, তার আবার লজ্জা। এমনকি তোমাকে চাইতেও কিনা সে দ্বিধাবোধ করেনি। ছি, কি রুচিবোধ একবারও মাথায় এলো না তুমি তার ছেলে। খুব কিসের আমি ওর পোলা, আমি ওর কিচ্ছু লাগি না, কিচ্ছু না। হামিদের ধমক আমলে নিল না চারু। আসলেই তো, এমন জঘন্য মহিলা আবার কিসের মা। হামিদ বাইরে চলে গেল খাবার খেতে। চারু সর্বাঙ্গে আগুনের ছ্যাঁকা দিল শেফালির। হাজার পুরুষের রাতের সঙ্গীর এর চেয়ে কম শাস্তি হওয়া উচিত নয়। চারু এইবার ধারালো ছুরিটা হাতে তুলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে শুরু করলো। শেফালির এই চিৎকার কানে যাচ্ছে হামিদেরও। তার চিৎকারেই হামিদের অন্তত প্রশান্তি ছেয়ে যাচ্ছে। বাহ, এতদিন পর বেশ ভালোভাবে খাবার উপভোগ করছে সে। মাছ মাংস যেভাবে ডলে ডলে মশলা মাখানো হয়, শেফালির সেই আতপোড়া শরীরও চারু ঠিক সেভাবেই মশলা মাখালো। কিছু একটা মনে পড়তেই চারু খুব দ্রুত কিছুটা মাংস কেটে 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 নিল শেফালির শরীর থেকে। জীবন্ত অবস্থায় শরীরের মাংস কেটে নেওয়ায় শেফালির যন্ত্রণায় চিৎকার করে উঠল। বসকে আমি সত্যিই জানি না। জানিস না, তার মানে বলতে পারবি না? বলতেই যখন পারবি না, তাহলে এই মুখের এখন কি কাজ? কি করা যায় বলতো? দয়া কর চারু, আমারে সাইরা দে। আমি সত্যিই কিছু জানি না। তুই যেভাবে আমার উপর অত্যাচার করেছিস, তোর মনে হয় আমি তোকে ছেড়ে দেব? আমি তো শয়তান, তোর উপর অত্যাচার করছি, তুই তো ভালা মানুষ, আমারে সাইরা দে। শেফালির কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল চারু। আজ দেখবি এই ভালো মানুষের কত রূপ। চারু এইবার জীবন্ত অবস্থায় শেফালির চামড়া খুলতে আরম্ভ করলো। হামিদ যতটা সহজে করেছিল, ব্যাপারটা আসলে তত সহজ নয়। বেশ পরিশ্রম এবং সময় সাপেক্ষ কাজ। চারুর সেটা পছন্দ হলো না, তাই সে কাজ বাদ দিয়ে সীসা গরম করে নিল। এখন সে এই সীসা ঢালবে এই পিচাসিনীর গোপনাঙ্গে। হাজার পাপ করা এই অঙ্গ কিভাবে বেঁচে যাবে শাস্তির থেকে? গোপনাঙ্গে গরম সীসা ঢালতেই চিৎকার করে উঠল শেফালি। ইতিমধ্যে দুইবার জ্ঞান হারিয়েছে সে। চারু এইবার তার জ্ঞান ফেরালো। সম্পূর্ণ সজ্ঞানে তার সকল শাস্তি সম্পূর্ণ হবে। চারু বেশ ভালোই বুঝতে পারছে শেফালির বস সম্পর্কে কিছু জানে না, তাই তার এই জিহ্বা এখন চারুর কোনো কাজের না। এবারেরও হামিদের বুদ্ধি অনুসরণ করলো সে। লাইটার দিয়ে প্রথমেই জিহ্বায় ছ্যাঁকা দিল, তারপর ধীরে ধীরে 5 টুকরো করে কাটলো তার জিহ্বাকে। অতঃপর চারু একে একে শেফালির বেস্ট দুটো কেটে ফেললো। শেফালির এই যন্ত্রণাগুলো দারুণ উপভোগ করছিল সে, খুব ভালো লাগছিল। অবশেষে আবার এলো সেই মাহেন্দ্রক্ষণ। ছুরি ও হাতের সাহায্যে জীবন্ত অবস্থায় চারু বের করে আনলো শেফালির কলিজা। এভাবে অসহ্য যন্ত্রণায় কাটানো অবস্থায় মৃত্যুকে স্বীকার করে নিল শেফালি। কলিজাটা দেখেও চারুর কলিজা শান্ত হচ্ছে না, কিন্তু ভয় নেই। চারু জানে এখন তাকে কি করতে হবে। এখন কচমচ করে এই কলিজাটাকে খেতে হবে, দারুণ প্রশান্তি পাওয়া যাবে। এই কলিজার মালিকটি কম কষ্ট দেয়নি তাকে। চারু একটা কামড় বসিয়ে দিল সেই কলিজাতে। এখন কিছুটা শান্তি লাগছে। কলিজাটা খাওয়ার মাঝপথে হঠাৎই হামিদ চারুর হাত থেকে সেটি কেড়ে নিল। চারুর মুখে লেগেছিল ঘন লাল তাজা রক্ত। কলিজা খাওয়ার ফলে সেটাই লেগে থাকা রক্তই এখন চারুর হাতে এবং মুখে অবস্থান করছে। খুন করবি ভালা কথা, এসব খাস কেন? না খেলে তৃপ্তি পাই না, আমার কলিজা ঠান্ডা হয় না। অদ্ভুত এক নেশা গ্রাস করে আমাকে। আমার মন বারবার এটা আমাকে খেতে বলে। সবসময় মনের কথা শুনতে নাই, একবার আমার কথাটাও শুন। এমন জঘন্য মাইয়া মানুষের কলিজা তোর খাইতে হইব না। আচ্ছা, খাবো না, কিন্তু এই কলিজা যদি আমি অন্য কাউকে খাওয়াই? হামিদ এক মুহূর্তের জন্য আটকে উঠল। এই সময়ে চারুকে ভয়ঙ্করই লাগছে। মনে হচ্ছে যেন
যেন সে যেই এই মুহূর্তে ওর সামনে আসবে তাকেই সে ভস্ম করে দেবে। হামিদ এক প্রকার ভয় নিয়েই জিজ্ঞেস করলো, কাকে খাওয়াবি? নাজিমুদ্দিন নামক পিচাসকে। এই পিচাসিনীর কলিজাটা খাওয়াবো। শুধু কলিজা না, ওই দেখো মাংসও কেটে রেখেছি, তাকে আমি শেফালির মাংসের এবং কলিজার বিরিয়ানি রান্না করে খাওয়াবো। হামিদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। এই চারুর সাথে যেন নতুন করে পরিচিত হচ্ছে সে। এইটাই কি সেই ছোট্ট কমলমতি চারু? এতটা নিষ্ঠুর কিভাবে হয়ে গেল সে? নাকি পরিস্থিতি তাকে এমন কঠিন ও নিষ্ঠুর তৈরি করেছে? হামিদ চেয়ে দেখলো চারু হাতে ছুরিটা তুলে নিয়েছে। এখন নিশ্চয়ই মনের আশা মিটিয়ে আঘাত করবে এই পিচাসিনীকে। রক্তমাখা ছুরিটা ব্যাগ থেকে বের বের হলেই পানি দিয়ে সেটা ধুয়ে দিল চারু। হামিদ গেছে গোসলে। সাধারণত খুনগুলো করার পর এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই হামিদ বাসায় যায়। ফাতেমা এইসব ব্যাপারে এখনও অজ্ঞাত। জানলে হয়তো ভয় পেতে পারে। পাওয়াটা অস্বাভাবিক নয়। এই অবস্থায় শুধু শুধু ফাতেমাকে ভয় দেখানোর বিপক্ষে দুজনেই। ডেলিভারি ডেট আসতে দেরি নেই। ডাক্তার বলেছে এখনও অবধি সব স্বাভাবিক আছে। এমনই চলতে থাকলে ফাতেমা নর্মাল ডেলিভারি হবে। ফাতেমা জানে হামিদ নাইট ডিউটি করে, তাই মাঝে মাঝে বাসায় যায় না। আর যেদিন সে বাসায় যাবে না সেদিন প্রতিবেশীদের কাউকে রেখে আসে ফাতেমার সাথে। বলা তো যায় না কখন কি বিপদ ঘটে। হামিদ মূলত এই বাড়িটা নিয়েছিল খুনের প্রস্তুতি নেওয়ার জন্য। খাবার রান্না করাই ছিল। চারু সেটাকে গরম করতে দিয়ে দিল। গোসল শেষ হতেই হামিদ খাবার চাইবে। হলোও তাই। গোসল শেষ করে চারু হামিদকে ভাত দিল আর শেফালির মাংস আর কলিজার আদা খাওয়া টুকরাটাকে রেখে দিল ফ্রিজে। তুই আসলে ওইগুলো নাজিমুদ্দিন রে খাওয়াবি? অবশ্যই, নইলে নিয়ে এলাম কেন? কলিজা কলিজা খাই ঠিকই, কিন্তু ওর অপবিত্র মাংস তো আমি খাবো না। মহান কাম করছো কলিজা খাইয়া। এমন করো কেন তুমি আমার সাথে? একটু কলিজাই তো খেয়েছি। এমন ভাবে কইতাছস মনে হয় যেন গরুর মুরগির কলিজা খাইছস। গরু কিংবা মুরগির অপমান করো না। তারা হালাল খাবার, আর ওই শেফালি চির হারাম। মানুষের মাংস মাত্রই হারাম। আমি মাংস খাইনি। এত কথা বলস কেন? মাংস কলিজা আর কিছুই তুই খাবি না। আমার শান্তি লাগে না। না লাগুক। পরবর্তী শিকারকে? নাজিমুদ্দিন। সে না শহরে গেছে। এত সময় আমাদের নেই অপেক্ষা করার জন্য। পরবর্তী শিকার হোসেন। পুলিশ? হুম। কেন, সে কি করছে? মানে তার অপরাধ আছে, কিন্তু সেটা তো খুন করার মতো না। দুইটা কারণে মূলত তাকে খুন করব। প্রথমত সে জানে বসকে, তার সাথে বসের পরিচয় আছে। শেফালির কাছে যেই খবর পাইনি সেটা তার কাছে পাবো নিশ্চিত। আর দ্বিতীয়, সে হলো দুমুখ সাপ। মানুষের সাথে উপরে উপরে ভালো আচরণ করে আর ভিতরে ভিতরে তাদের ক্ষতি করে। মানুষের বিশ্বাস নিয়ে খেলছে এই জানোয়ার। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। জামাল, সবুজ আর শেফালি ছিল নিতান্তই সাধারণ মানুষ। তাদের সহজেই মারতে পারছি, কিন্তু এই লোক তো পুলিশ। তারে কেমনে মারমু? পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আমার কাছে প্ল্যান আছে, তুমি সব ব্যবস্থা করবে শুধু। কি প্ল্যান? এইবার খুব বেশি সময় নিল না চারু। প্ল্যান পারফেক্টভাবে সাজানো হয়েছে। সকল সরঞ্জামও তৈরি। পুলিশটার পরবর্তী শিকার হবে নাজিমুদ্দিন, আর তারপরেই তথাকথিত সেই বস। নিশিরাতে শিয়ালের ডাক ছাড়িয়ে সবুজ ধানের আইল ঘেঁষে হেঁটে চলছে পুলিশ অফিসার হোসেন। পূর্ণিমার আলোয় আলোকিত ধরণী। পুলিশ স্টেশন থেকে বাসায় ফিরছে সে। কাজ করতে করতে বেশ রাত হয়ে গেছে। আবার ওর একজন সহকর্মী জোর করে কয়েক প্যাক খাইয়ে দিয়েছে। জামাল হোসেন আর সবুজ আলীর কেস নিয়ে তদন্ত নেমেছে সে, কিন্তু এখনও অবধি কোনো সুরাহা পাওয়া যায়নি। খুনি নিজের কোনো চিহ্ন ফেলে যায়নি। মৃত্যুগুলো ছিল বীভৎস। এমন সময়ও একজন নারীর চিৎকার শোনা গেল। জঙ্গল থেকে আসছে, সম্ভবত কেউ বিপদে পড়েছে। তাকে বাঁচাতে যাওয়া উচিত। সবাই জানলে ডিপার্টমেন্ট তার নাম বাড়বে। সে ধীর পায়ে এগিয়ে চলল জঙ্গলের দিকে। পূর্ণচন্দ্রের আলোকে সব স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুটা ভেতরে ঢুকতেই দেখতে পেল একজন শাড়ি পরিহিত যুবতী পেছন ঘুরে রয়েছে। চুলগুলো খোলা, এলোমেলো চুলগুলো কোমরের নিচে নেমে গেছে। হাত পা দেখে মনে হচ্ছে মেয়েটার গায়ের রং দুধে আলতা। এখনও মেয়েটার মুখ দেখেনি সে, তবে নিঃসন্দেহে মেয়েটা অপরূপ সুন্দরী। এই ঠান্ডা হওয়ার মধ্যেও ঘামতে শুরু করলো সে। গ্রামে ভূত প্রেতের অভাব নেই। সে কি তেমন কারো পাল্লায় পড়লো নাকি? শুকনো একটা ঢোক গিলে প্রশ্ন ছুড়ে দিল সেই সুন্দরী নারী মূর্তিটির দিকে। কে
কে আপনি? এত রাতে এই জঙ্গলে কি করছেন? কোনো উত্তর পাওয়া গেল না। হোসেন কয়েক মুহূর্ত চুপ রইল। তার মনে হচ্ছে আসলেই সে কোনো ভূত প্রেতের পাল্লায় পড়েছে, নয়তো সে বেশি খেয়ে নিয়েছে। সে পিছন ঘুরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তখনই পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করলো। জ্ঞান ফিরতেই হোসেন লক্ষ্য করলো তার হাত পা সব বাঁধা। তার পাশেই শোনা যাচ্ছে হালকা গুঞ্জন, সম্ভবত একটা ছেলে এবং মেয়ে পরস্পরের সাথে কথা বলছে। তার জ্ঞান ফিরতেই দেখতেই দেখতে এদের মধ্যে ছেলেটা বলে উঠল, এই দেখ, ওর জ্ঞান ফিরছে। হোসেন ছেলেটার দিকে তাকালো। কোথাও সে দেখেছে তাকে। কে এটা? নাজিমুদ্দিন? না, নাজিমুদ্দিন এতটা যুবক নয়। তার বয়স 40 ছাড়িয়েছে অনেক আগেই। এই যুবকটির বয়স সম্ভবত 21-22, এর বেশি হওয়ার সম্ভাবনা নেই। তার পাশে থাকা মেয়েটাকে দেখে এক মুহূর্তের জন্য আটকে উঠল হোসেন। মুখ থেকে অস্পষ্ট শব্দে ভেসে এলো, চারুলতা? বাহ, চিনেছিস তাহলে? ভুলে যাসনি বলে খুশি হলাম। আমাকে এখানে আটকে রেখেছো কেন? তোমাকে আমি বুদ্ধিমান ভেবেছিলাম। এই বোকা বোকা প্রশ্ন আমি আশা করিনি তোমার কাছে। বলো তো আমি কেন তোমাকে আটকেছি? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। চারু, তুই কথা এত পেঁচাইতে আসোস কেন? যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি কর, আমগো হাতে সময় নাই। আরে রাখো না, আমার কাছে এখনো ঘন্টা তিনেক সময় আছে। কাউকে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য এই 3 ঘন্টা যথেষ্ট। আমাকে ছেড়ে দাও বলছি, পরে আফসোস করবে। একজন অন ডিউটি পুলিশ অফিসারকে হত্যার দায় কী হতে পারে সে সম্পর্কে ধারণা নেই তোমাদের। হামিদ কোথাও থেকে একটা চাবুক জোগাড় করেছিল, সেই চাবুক দিয়ে কষিয়ে আঘাত করলো জামাল হোসেনের পিঠে। ব্যথায় আটকে উঠল সে। যা বলতে বলতে বলমু, যতটুকু বলতে বলমু ঠিক ততটুকুই বলবি, এর বাইরে একটা কথাও না। কি জানতে চাও বসকে? হোসেন নিরুত্তর হয়ে বসে রইল। নীরবতা সম্মতির লক্ষণ হলেও এই নীরবতা সম্মতির লক্ষণ নয়। সে বলবে না বসকে। জানতাম তুই এমন তেড়িবেড়ি করবি। তোর জন্য গ্রামের থেইকা বিশেষ কারেন্ট লাইন তার দিয়া টাইনা নিয়ে আসছি। বিশেষ কারেন্ট? ইলেকট্রিক শক দিয়ে মারবো তোরে। হামিদ মাল্টিপ্লাগের মাধ্যমে কিছু একটা করছে। এই মুহূর্তে হোসেন নিজের উপর প্রচুর বিরক্ত ছিল। কি দরকার ছিল কোনো কিছু না বুঝে এই জঙ্গলে চলে আসার? এই ধরনের গাদামির মানে কি? মদের প্রতিক্রিয়া নাকি? হোসেন ভেবেছিল হামিদ তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মাঝেই তার ভুল ভাঙল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল সে ইলেকট্রিক শক খেয়ে। এইবার বল, আরও খাবি নাকি ভালোই ভালোই বলবি বসকে? কোনো নরপিচাস আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছে। দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। ভালো হবে তুই আমাদের বসের পরিচয় জানিয়ে দে, আমিও তোকে ছেড়ে দেই। শুধু শুধু ঝামেলায় জড়ানোর কি মানে? হোসেন কিছু বলল না, কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে এই প্রস্তাবে রাজি। দেখ, ভালো করে বলছি, নিজের জীবন কিন্তু আগে। শুধু শুধু তার জন্য নিজের জীবন এভাবে শেষ করিস না। তথাকথিত সেই বস তোকে ব্যবহার করছে শুধুমাত্র। বলে দে বসকে। তোমরা তাকে চেনো, খুব ভালোভাবেই চেনো। কে সে? সুবাহান? সুবাহান? হ্যাঁ, সুবাহান। তার কাছেই সেদিন আমরা তোমাকে নিয়ে গিয়েছিলাম। চারু মনে করার চেষ্টা করছে সুবাহানকে, কিন্তু এই নামে ও কাউকে চেনে বলে মনে করতে পারছে না। হোসেন তো বলেছিল চারু তাকে চেনে। ভয়েসটাও চারুর চেনা চেনা মনে হচ্ছিল। চারু একবার হামিদের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো সে চিনেছে কিনা। হামিদ নাবোধক মাথা নাড়ালো। সুবাহানকে? আমরা কোনো সুবাহানকে চিনি না। চেনো? তার কথাবার্তায় বোঝা যায় তোমরা পূর্ব পরিচিত। তারে দেখতে কেমন সেটা বল। তার চেহারা আমি দেখিনি, এমনকি আজ অব্দি কেউই তাকে দেখেনি। আন্ডারওয়ার্ল্ডে সে মার্কসম্যান নামে বিশেষ পরিচিত। কোথায় থাকে, কি করে? চারুরে কেমনে চিনে জানি না। চারুর সাথে প্রথম পরিচয় কিভাবে সেটাও জানি না। চারুর জন্মেরও আগে তার নজর পড়েছিল চারুর উপর। সে মাঝে মধ্যে এসে দেখে যেত চারুকে। সে সম্ভবত শহরবাসী। গ্রাম সে খুব একটা পছন্দ করে না। আর কি কি জানোস তার সম্পর্কে? তার সম্পর্কে কেউই বিশেষ কিছু জানে না। তার দলে কে কে আছে? নাজিমুদ্দিন, তোমাদের বায়োলজিক্যাল বাবা, যাকে শিহাবও খুঁজছে হন্যে হয়ে। কেন শিহাব কেন তাকে খুঁজছে? কারণ তোমাদের জন্মদাতা শিহাবেরও জন্মদাতা। সে হন্যে হয়েই খুঁজছে নিজের সেই জন্মদাতাকে। হোসেনের কথা শুনে দুজনেই প্রচণ্ড রকমের অবাক হলো। বিনা মেঘে এখানে বজ্রপাত হলেও বোধ হয় ওরা এতটা চমকাতো না যতটা হোসেনের কথাই হচ্ছে।
কি কইতাছস এইসব? তুই পাগল হইছস? শিহাব তো জমিদারের পোলা। আমি ঠিকই বলছি, শিহাব জমিদারের ছেলে নয়, সে তোমাদেরই বাবার আরেক সন্তান। শিহাবকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়, আর নাজিমুদ্দিন ওই নবজাতকের কোনো দায়িত্ব নিতে আগ্রহী হয় না, তাই রাতের অন্ধকারে চলে আসে সেখান থেকে। শিহাবের ভাগ্য হয়তো ভালো ছিল, তাই জমিদার গিন্নি একই হাসপাতালে মৃত সন্তান জন্ম দেন। সন্তানের জন্য যখন তিনি একেবারে পাগল প্রায়, তখনই জমিদার সাহেব শিহাবকে তার হাতে তুলে দেন। সেদিন থেকেই শিহাব তার সন্তান হিসাবে পরিচিতি পায়। মজার কথা কি জানো? তাদের মনে হয় এই কথাটা কেবল তারা তিনজনই জানে। আমাদের দলের প্রত্যেকেই জানে এই কথাটা, এমনকি নাজিমুদ্দিনও জানে। অবশ্য শিহাব তার বায়োলজিক্যাল সান, অর্থাৎ জৈবিক ছেলে হলেও শিহাবের কিন্তু কোনো পিতৃপরিচয় নেই, অর্থাৎ সে জারজ, ঠিক তোমাদের মতোই। শেষাক্ত কথাটি শুনে হামিদের মাথার রক্ত গরম হয়ে উঠল। সে নাক বরাবর একটা ঘুষি দিল হোসেনকে। নাক থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করলো। আমরা যা আমরা জারজ না, আমাদের বাপের পরিচয় আছে, আবার মায়ের পরিচয়ও আছে। শুনতে পেরেছিস তুই? তাহলে তোমরা অবৈধ সন্তান। বাজে কথা বলবি না, মেজাজ খারাপ হইতাছে। আমরা অবৈধ কেমনে হই? আমাগো বাপ মায়ের বিয়া হইছে ধর্মমতে, কিন্তু 4 বিয়ের বেশি হয় না। 4 বিয়ের বেশি বিয়ে হয় না, আইনেও হয় না, তাই তোমাদের বাবা মায়ের বিয়েও কার্যকর হয়নি। তোমাদের মা যে তোমাদের বাপের কততম বউ তা তোমাদের বাবা নিজেও জানে না। তাহলে হলে নাকি তোমরা অবৈধ সন্তান? অবশ্য তোমার বাবা একটা জিনিস বুঝলে, কোনো নারীর প্রতি তার লোভ কম না। চারুরই মনে হয় একমাত্র মেয়ে যে তার হাত থেকে ছাড়া পেয়েছে, সম্ভবত নিজের মেয়ে বলেই ছাড় পেয়েছে। এই লোক কিন্তু নিজের ভাতিজিকেও ছাড়েনি। এমনকি এই লোকের মাঝে দয়ামায়া বলতেও কিছু নাই। শিহাব ওর নিজের ছেলে জানা সত্ত্বেও কিভাবে ইচ্ছাপূর্বক তার সাথে এমন করতে পারে কে জানে। শিহাবের সাথে তোমার বিয়ে তো কখনোই হতো না, শুধু শুধু বেচারি কষ্ট পেল। এই সম্পূর্ণ দুনিয়ায় শিহাব মনে হয় একমাত্র ছেলে যে নিজের সৎ বোনকে ভালোবেসে গৃহত্যাগী হয়েছে। কথাটা বলে হোসেন এমনভাবে হাসতে শুরু করলো যেন মনে হয় খুব বড় একটা কৌতুক শুনিয়েছে সে। চারু এখনো স্তব্ধ হয়ে আছে। এইটা কিভাবে সম্ভব? শিহাব চারুর ভাই। চারুর সম্পূর্ণ দুনিয়ায় যেন এলোমেলো লাগছে। এমন তো নয় শিহাব তাকে একা ভালোবেসেছিল। শিহাবের প্রতি সেই ভালোবাসা কিশোরী চারু বুঝতে না পারলেও আজ 18 বছর বয়সী এই যুবতী বুঝতে পারে। নিজের কষ্টের কাছে শাওনের আত্মহত্যা কষ্ট মনে হয়নি তার। স্বার্থপর হয়ে গিয়েছিল সে। এমন স্বার্থপরতার পরেও সে মনে করেছিল সে শাওনকে ভালোবাসে, শুধুমাত্র পরিস্থিতির চাপে এমন হয়ে গেছে। কিন্তু না, শাওনের প্রতি তার অনুভূতি ছিল না, কিন্তু শিহাব দুটো কথা শোনাতেই অভিমান ছেয়ে গিয়েছিল চারুর ভিতর। সে আর কখনো গ্রামে ফিরে যাবে না পণ করেছিল। শিহাবের সামান্য দুটো কথায় যার এত অভিমান ভালোবাসা তো সেখানেই ছিল। শাওনের প্রতি ভালোবাসাটা ছিল শুধুমাত্র বন্ধুত্বের, যা কিশোরী চারু বুঝতে পারেনি। কিন্তু এখন এ কোন সর্বনাশা সত্যি সামনে এলো। শিহাব নাজিমুদ্দিনের ছেলে, এ কথা শোনার চেয়ে বোধহয় মৃত্যু শ্রেয় ছিল চারুর কাছে। আচ্ছা, শিহাব যখন এই সত্য জানতে পারবে তখন কি হবে? সে কি মেনে নিতে পারবে ভালোবাসার এই করুণ অবস্থা? চারু নিশ্চিত জানে শিহাব কখনোই এমন জঘন্য সত্যি জানতে চাইবে না। হ্যাঁ, জঘন্য সত্যিই তো। এইটাকে জঘন্য সত্যিই বলা চলে। তার এত বছরের ভালোবাসা, তার বোন, এইটা তো জঘন্য সত্যিই হয়ে গেল। এ কোন নিয়তির পরিহাস! তবে এই জঘন্য সত্যির চেয়েও জঘন্য তো নাজিমুদ্দিন। সে কিভাবে পারল শিহাব তার ছেলে জানার সত্ত্বেও চারুর সাথে তার বিয়ে ঠিক করতে? তার বুকের কাঁপন ধরল না একবারও? কি হতো যদি ওরা বিয়েটা ভেঙে না দিত? ছি, কি জঘন্য পরিস্থিতির সৃষ্টি হতো তখন। তাছাড়া বিয়ে না হয়েই কি ওরা দুজন ভালো আছে? দুটো জীবনই তো সম্পূর্ণ শেষ হয়ে গেল। চারুর যেই মনে শিহাব জায়গা করে নিয়েছে, সেই জায়গাটা থেকে কি তাকে সরানো যাবে? কিন্তু মনে শিহাবকে জায়গা দেওয়াও তো জঘন্যতম পাপ। এই কথাটা চারু মানতে পারলেও তার মন কেন মানতে পারছে না? মদ খাইয়া কি তুই মাতলামি শুরু করছস? কি কইতাছস এগুলা? শিহাব নাজিমুদ্দিনের পোলা হইলে তার সাথে কেন চারুর বিয়া ঠিক করছিল নাজিমুদ্দিন করেনি, বস ঠিক করেছিল। নাজিমুদ্দিন শুধু তার কথা অনুযায়ী কাজ করেছে। তাছাড়া আমাদের কোনো ইচ্ছেই ছিল না শিহাবের সাথে চারুর বিয়ে দেওয়া। প্ল্যান ছিল কোনো একটা অজুহাতে শিহাবের সাথে চারুর বিয়ে ভেঙে দিয়ে বলবো এত ভালো ছেলে হাতছাড়া হয়ে গেল, আর সেই সুযোগও অজুহাতে ওর বিয়ে দিয়ে দেব জামাল হোসেনের সাথে। তার মানে এই সব তোমাদের পূর্ব পরিকল্পনা ছিল? আমরা শুধু তোমাদের খেলার গুটি ছিলাম? কি চাও তোমরা আমার কাছে? কেন এমন খেলা খেললে আমাদের নিয়ে?
সেটা আমার অজানা। আমি শুধু ততটুকুই জানি যতটা আমাদের জানানো হয়। সকল সত্য কে জানে? তোমাদের তোদের সেই তথাকথিত বস। আর কে জানে? পরিপূর্ণভাবে আর কেউই কিছু জানে না। সম্পূর্ণ ঘটনা কেবলমাত্র বসই বলতে পারেন। তবে নাজিমুদ্দিন অনেক কিছু জানে যা আমার অজানা। আর কি কি জানো তুমি? আমি আর কিছুই জানি না। আমাকে এখন ছেড়ে দাও। বসকে কিভাবে পাবো? আমি জানি না। বসের সাথে যোগাযোগ কেমনে করস এটা বল। একটা নাম্বার আছে, তবে সেটা সবসময় খোলা থাকে না। মাঝে মধ্যে খোলা পাওয়া যায়, কখন কখন। নির্দিষ্ট কোনো সময় ধরা বাঁধা নেই। একদিন পর খোলে, কিংবা 1 মাস পর, এমনকি 1 বছরে একবার খোলারও রেকর্ড আছে। হামিদ হোসেনের ফোন থেকে বসের নাম্বারটা নিল। পুরো মোবাইল ঘাটাঘাটি করেও বস সম্পর্কিত আর কোনো তথ্য পাওয়া গেল না। আমি আর কিছুই জানি না। এখন আমাকে যেতে দাও। যাইতে তো দিবই। বাঁধন খুলতে হইব না? খুব দ্রুতই তোরে উপরে পাঠাইয়া দিমু। তখন ইচ্ছামতো স্বাধীন হইয়া ঘোরাঘুরি করিস। তোমরা আমাকে কথা দিয়েছিলে। হামিদ উচ্চস্বরে হেসে উঠল। চারুর ঠোঁটের কোণেও দেখা গেল ভয়ানক এক হাসি। সুন্দরীদের হাসিতে এত ভয়ানক হয় তা জানা ছিল না হোসেনের। তার এই অবস্থা দেখে হামিদ বলে উঠল, দেখলি কেন মারার আগে তাদের মদ খাওয়াইতাম? মাথা কাম করে না তখন? নইলে একটা পুলিশ হইয়া হোসেন কি এমন ধাঁধায় পড়ে? স্বাভাবিক অবস্থায় থাকলে সে জীবনেও এইসব স্বীকার করতো না, কারণ সে বুঝতে পারতো আমরা তারে সাইরা দিব না। তাহলে আরেক নরপিশাচের শাস্তি করা যাক। হামিদ প্রথমেই ব্যাগ থেকে সুই বের করলো। এগিয়ে গেল হোসেনের দিকে। সে এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে হামিদের দিকে। হামিদ চুপচাপ সুন্দর মতো গিয়ে সুইটা সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকিয়ে দিল হোসেনের চোখে। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে, কিন্তু তার যন্ত্রণায় আওয়াজ শোনার মতো এখন এখন এখানে কেউ নেই। চারপাশে জঙ্গল, জঙ্গলের ঠিক মধ্যভাগে আছে তারা। চোখ থেকে রক্ত পড়ছে হোসেনের, আর ঠিক মাঝখানে চোখের মনেই বরাবর ঢুকে রয়েছে একটি সুই। ভয়ঙ্কর প্রশান্তির দৃশ্য। এই চোখ দিয়েই তো সে চারুর প্রতি কুদৃষ্টি দিয়েছিল। এই শাস্তি তো অনেক আগেই তার পাওনা ছিল। হামিদ একই চোখে আরও একবার সুই ঢুকালো। হোসেনের চিৎকার মুখরিত হয়ে আছে জঙ্গল। অন্তত চারু তো তাই মনে হচ্ছে। এইবার চারুও এগিয়ে গেল সেদিকে। আবার সেই ঐতিহ্যবাহী লঙ্কা গুঁড়া। কেন যেন হামিদ এই জিনিসটার মায়া এখনও ছাড়তে পারেনি। সম্ভবত নিজে ভুক্তভোগী ছিল তাই। চারু লঙ্কা গুঁড়ো ঢেলে দিল তার আরেক চোখে। চিৎকার করতে করতে হাত দিয়ে চোখ ঢলতে শুরু করলো হোসেন। পানি পানি করে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে হামিদ কেরোসিনের বোতল এগিয়ে দিল হোসেনের দিকে। সে এখন চোখে দেখতে পায় না, যা কিছুই তাকে দেওয়া সম্ভব। কেরোসিনের বোতল থেকে কেরোসিন সরাসরি ঢেলে দিল চোখে। তার এমন বোকামিতে শব্দ করে হেসে ফেললো দুজন। আরে তোর চোখ না হয় গেছে, নাক তো ঠিক আছে। অবশ্য এমন কিছু দেখার আশাতেই ছিল চারু আর হামিদ আবার এগিয়ে গেল তার দিকে। ধীরে ধীরে মুখ থেকে একটা একটা করে দাঁত তুলে আনছে। এই ভয়ানক দৃশ্য যে কত সুন্দর হতে পারে সেটা বোঝার কেউ নেই। যে কেউ দেখলেই এখন ওদের কোনো হিংস্র সিরিয়াল কিলারদের মনে করবে। করুক, সমস্যা কোথায়? আগে তো ওরা এমন ছিল না। গ্রামের সহজ সরল নিরীহ দুটো ছেলে মেয়ে ছিল। এদের এমন হিংস্র হওয়ার পেছনে তো দায়ী এই নরপিশাচরাই। হামিদ মোটামুটি 10টা দাঁত তুলে নিয়েছে তার। গতানুগতিক ধারায় এইবার জিহ্বাটাকেও প্রথমে লাইটার দিয়ে জ্বালালো। তারপর মুখের ভিতর থাকা অবস্থাতেই সেটার কয়েক টুকরো করলো। তারপর হাতের প্রতিটি আঙ্গুলকে 3 টুকরো করলো হামিদ। চারু শুধু এইসব দেখেই যাচ্ছে। এদের শাস্তি দেওয়ার চেয়ে এদের কষ্ট দেখতে ওর বেশি ভালো লাগে। একসময় ওরাও তো একই কাজ করেছিল। সময় কাউকে ছেড়ে দেয় না। আজ যেটা তুই নিজের বলে বাহাদুরি করছো, কাল অন্য কেউ সেটা তোমাকে দেখিয়ে বাহাদুরি করবে। হোসেনকে খুব বেশি শাস্তি দেওয়া হলো না। ওর কাছ থেকে অনেক অজানাই জেনেছে চারু। এবার চারু এগিয়ে গেল হোসেনের দিকে। হাতে তুলে নিল রক্তাক্ত ধারালো ছুরি। ধীরে ধীরে সব সব হাড় ভেঙে হাত হাত দিয়ে কলিজাটা বের করে আনলো সে। আবারও বসিয়ে দিল সেখানে চারুকে। আবারও এই কাঁচা কলিজা খেতে দেখে হামিদের শরীর ধীরে ধীরে সব হাড় ভেঙে হাত দিয়ে কলিজাটা বের করে আনলো সে। আবারও এক অদ্ভুত নেশা গ্রাস করলো তাকে। কি অসম্ভব সুন্দর লাগছে কলিজাটাকে। এইটাকে খেতে ইচ্ছে করছে। চারু একবার কামড় বসিয়ে দিল সেখানে। চারুর আবারও এই কাঁচা কলিজা খেতে দেখে হামিদের শরীর শিউরে উঠল। একই সাথে সেখানে
ভর করলো প্রচণ্ড রাগ। চারু তার কথা শুনেনি। বারবার মানা করা সত্ত্বেও সে আবার এমন কাঁচা কলিজা খাচ্ছে। হামিদ হাতের সামনে থাকা লঙ্কা গুঁড়োটা ছুঁড়ে মারলো নিচে। চারু সেটা সেটা দেখলেও বিশেষ পাত্তা দিল না, এড়িয়ে গেল সেটাকে। লঙ্কা গুঁড়ো তার পায়ের কাছে এসে পড়ল। চারু সেটাকে হাতে তুলে নিয়ে একবার ভালো করে পর্যবেক্ষণ করলো। এইবার কাঁচা কলিজায় লঙ্কা গুঁড়ো মাখিয়ে আবারও সেখানে এক কামড় বসিয়ে দিল। বাহ, নতুন টেস্ট! চারুর এমন আচরে স্তব্ধ হয়ে বসে রইল হামিদ। এইটা কি ছিল? বাড়িতে আসার পরপরই চারু খেয়াল করলো হামিদ তার সাথে বিন্দুমাত্র কথা বলছে না। হামিদের এমন আচরণের কারণ সে খুঁজে পেল না। গাড়িতেও সম্পূর্ণ রাস্তা হামিদ কথা বলেনি। চারু ভেবেছিল গাড়ি চালাতে অসুবিধা হবে তাই কথা বলছে না। কিন্তু এখন এতক্ষণ যাবৎ কথা না বলায় চারু বুঝতে পারছে হামিদ তাকে এড়িয়ে চলছে। চারু নিজ মনে প্রশ্ন রাখলো না, আমি কি কিছু করেছি? হামিদ উত্তর না দিয়ে জামা কাপড় নিতে শুরু করলো। গোসলে যাবে সে। কি হলো, উত্তর দাও না কেন? আমি কি কিছু করেছি? না, তা করবি কেন? সব তো আমি করছি। তরে মানা করি নাই এইটা তুই খাবি না? মানা করি নাই আমি তো? চুপ থাক, তোর আর কিছু কইতে হইব না। আমার কথা মানবি কেন? আমি তোরকে বড় কলেজে পড়স, ভালো টাকা কামাস, আমি না থাকলেও তো তোর চইলা যাইব। আমার কথা কেন মানবি? তুমি কি বলছো এসব? ভুল কইছি? অবশ্যই ভুল বলছো। তুমি কে মানে কি? তুমি আমার ভাই, আমার একমাত্র অভিভাবক। তুই সেইটা মানস? মানবো না কেন? মানলে আমার কথা শোনস না কেন? ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওদের শাস্তি দেখতে চাই আমি, কিন্তু শুধু দেখে আমার শান্তি হয় না। এর জন্য এইটা প্রয়োজন। না আর না, তুই আমারে কথা দে আর এইসব খাবি না, তাহলে তুমি শান্তি পাবে। হ, আচ্ছা ঠিক আছে, তোমার শান্তির জন্যই না হয় আর খাবো না। চারু, তোর কি সত্যিই মনে হয় শিহাব নাজিমুদ্দিনের পোলা? জানি না কেমনে সম্ভব এইটা। এই লোক আমার মায়েরে এমনি ঠকাইলো। চারুর পুরনো ক্ষত যেন জীবিত হয়ে উঠল। এমন হওয়া কি খুব প্রয়োজন ছিল? চারু শিহাবকে পাবে না সে জানে, পেতও না কখনো, কিন্তু তাই বলে সে কিছুতেই শিহাবকে নিজের ভাই মানতে পারছে না। শিহাব কি পারবে সেটা মেনে নিতে? এ কেমন জীবন! জীবন কি এতটা যন্ত্রণাময় হয়? আর শিহাব যদি ওর ভাই হয়েই থাকে, তবে কেন দুজনের মনে এই অজানা অনুভূতি জন্ম হয়েছিল? জীবন কেন এত খেলছে ওদের নিয়ে? কি দোষ ওদের? চারুর চিন্তাভাবনার ঘোর কাটল ফোনের আওয়াজে। হামিদের ফোন বাজছে। ফোন তুলতেই ওপাশ থেকে নারী কণ্ঠ আওয়াজ পাওয়া গেল, হামিদ ভাই, কই আপনি? জলদি বাসায় আসেন, ফাতেমা ভাবির ব্যথা উঠছে। বাচ্চা মনে হয় আজই হইয়া যাইব। আপনি তাকে প্লিজ হাসপাতালে নিয়ে যান, আমরা আসছি। আপনি কে? আমি চারুলতা। ও চারু তুমি? হামিদ ভাই কি তোমার ওইখানে? হ্যাঁ, একটু বাথরুমে গেছে, আপনি প্লিজ ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যান। এই রাইতে ভালো ডাক্তার পাওয়া যাইব না, আমি দাই ডাকছি। হ্যাঁ, বাচ্চা প্রসব করাইতাছে। এই ফাঁকেই আমি হামিদ ভাইরে ফোন দিলাম। আচ্ছা, আমরা এখনই আসছি। দাই দিয়ে বাচ্চা প্রসব করানো সম্পর্কে চারু অবগত। ওর জন্ম এভাবে হয়েছে, এমনকি গ্রামের প্রায় সবার জন্মই এভাবে হয়েছে। হামিদ বেরিয়ে আসতে চারু তাকে সবকিছু জানিয়ে বেরিয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে শোনা গেল হামিদের মেয়ে হয়েছে। যেসব মহিলারা ঘরের ভিতর ছিল তারা হামিদকে দেখে বাইরে বেরিয়ে এলো। এই জায়গাটা মূলত মফম্বল। তারা থাকে তারা যারা থাকে তারা প্রায় প্রত্যেকেই গ্রামের বাসিন্দা, তাই এখনও তাদের মাঝে সেই প্রভাবটা রয়ে গেছে। চারু হামিদের সাথে ভিতরে ঢুকলো। হামিদকে দেখে ফাতেমা যতটা খুশি হলো, চারুকে দেখেই তার মুখ ততটা মলিন হয়ে গেল। চারুর ব্যাপারটা বেশ খারাপ লাগলো। ও তো রোজ রোজ থাকতে আসে না এখানে, নিজের ভাইয়ের মেয়েকে দেখার অধিকারও কি তার নেই? তখনও ফাতেমা বলে উঠল, এখনও আপনার মাইয়ারে কেউ কোলে নেয় নাই, আপনিই প্রথম ওরে কোলে নেন। বাচ্চাকে হামিদ প্রথমে কোলে নিল না, সে প্রথমেই তাকে চারুর কোলে দিল। ফাতেমা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো চারুর দিকে। চারু একটা দীর্ঘশ্বাস ফেললো। সে আজও জানে না ফাতেমা কেন এমন করে তার সাথে। দেখ চারু, পুরা তোর মতো হইছে। আমার মতো কেন হবে? তোমার মতো হইছে। মেয়ে বলে আমার মতো লাগছে। হামিদ প্রত্যুত্তর করলো না। চারু ঠিকই বলেছে। চারুকে হামিদের ফিমেল ভার্সন করলেও ভুল হবে না। একই দেখতে দুজন। চারু একবার বাচ্চাটির দিকে তাকালো। কি সুন্দর পরীর মতো মেয়েটা! ফর্সা গায়ের রং, চোখের পাপড়িগুলো বড় বড়, আর সুন্দর গোলাপি ঠোঁট, হাত পা দুটো ছোট ছোট, একেবারে নরম। প্রথম দিকে বাচ্চাদের চেহারা বোঝা যায় না, কিন্তু তাও যেন বোঝা যাচ্ছে বাচ্চাটা হামিদের মতো। ঘুমের মধ্যেই বাচ্চাটা ঠোঁট বাঁকিয়ে একটু হেসে উঠল। হামিদ উচ্ছ্বসিত হয়ে চারুকে বলল, দেখ, ছোটকালে তুইও এমনি হাসতি। এই হাসি দেখে আমার কি যে মায়া লাগতো। বারবার কোলে নিতে ইচ্ছে করতো, কিন্তু যখনই আমি কোলে নিতাম তখন তোর মনে হইতো আমার বাথরুম। এক পর্যায়ে বিরক্ত হইয়া তোরে কোলে নেওয়াই সাইরা দিয়েছিলাম।
কিন্তু তুই কান্না করতি, আমার কোলে উঠতে চাইতি, যখনই মায়া করে কোলে নিতাম তখনই আবার একই কাজ। হামিদের কথার ধরনে উচ্চস্বরে হেসে উঠল চারু। আহারে বেচারা হামিদ এইবার নিজের মেয়েকে উদ্দেশ্য করে বলল, তোমারে একেবারে পরীর মতো দেখা যায় মা, বড় হইয়া ফুপির মতো হইবা, কিন্তু দোয়া করি তোমার জীবন যেন তোমার ফুপির মতো না হয়, অনেক সুন্দর একটা জীবন তুমি পাও। কথাটা বলে চারু ছোট একটা চুমু এঁকে দিল বাচ্চাটির কপালে। কি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। তার মানে আপনারা আপনার সকল খুনের সঙ্গী হামিদ ছিল? হুম, আর কেউ ছিল না? চারু উত্তর দেয় না। চারুর এরূপ নিরুত্তর থাকাটা ভীষণ বিরক্ত লাগছে সাজিদের কাছে। সব সময় লাগে। তবে হিমেলের মুখে দেখা যাচ্ছে অসন্তোষ। সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, শিহাব সত্যিই তোমার ভাই? চারু এবারও উত্তর দেয় না। ও নিজেই জানে না এর উত্তর কি দেওয়া যেতে পারে। শিহাব যেমন ওর ভাই না তেমনি ভাইও। কি অদ্ভুত এক গোলকধাঁধায় বারবার ফেসে যাচ্ছে সে। সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো সীমা। সে এসেই বলতে শুরু করলো, চারুলতা তোমার কেসটা কালকেই কোর্টে উঠবে। এতগুলো খুনের শাস্তি কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রস্তুত থেকো। আর আমার সাথে যারা এই জঘন্য আচরণ করলো তাদের কি কোনো শাস্তি হবে না? তুমি তো নিজের হাতেই তাদের শাস্তি দিয়েছো, তাহলে আমি কেন শাস্তি পাবো? পাপীদের শাস্তি দেওয়ার কারণে যদি আমার মৃত্যুদণ্ড হয় তবে কি আমাকে মৃত্যুদণ্ড দেওয়ায় জজ সাহেবকেও সেই মৃত্যুদণ্ড দেবে? বাজে কথা বলো না। তুমি শাস্তি দেওয়ার কে? তুমি তাদের আইনের হাতে তুলে দিতে পারতে। পুলিশের কাছে তো আমি গিয়েছিলাম, কি প্রতিদান পেয়েছি আমি? পুলিশ নিজেই জড়িত ছিল এইসব অপরাধের সাথে। চারুলতা, একজন অন ডিউটি পুলিশ অফিসারের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি অপরাধ করেছেন যখন, শাস্তি আপনাকে পেতেই হবে। তাকে না মারলে আমার তাকে না মারলে আমার শাস্তি হবে না, শান্তি হবে না। আমাকে তাকে খোঁজার একটা সুযোগ করে দিন, তারপর আপনারা আমাকে যেই শাস্তি দেবেন আমি সেটা মেনে নেব, এমনকি মৃত্যুদণ্ড। কে সে? বস? চারু উত্তর দিতে পারছে না। তার বারবার মনে হচ্ছে সে নিজের প্রতিশোধ সম্পূর্ণ করতে পারবে না। হিমেল আর সীমা তার উপর দয়া করলেও সাজিদের মাঝে এখন তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে কি সাজিদের জন্যই আটকে যাবে সে? হাজারো মেয়ের জীবন ধ্বংসকারী এমনি বেঁচে যাবে? চারুলতার মতো আরও হাজারো চারুলতা জন্ম নেবে? আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাকে তাকে খুঁজতে সাহায্য করুন। তাকে শাস্তি দিতে দিন, তারপর আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস থাকবে না। সেটা সম্পূর্ণ আইনের হাতে ছেড়ে দিন। আমরা শান্তি আমরা শাস্তি দেব তাকে। তাকে আমি নিজের হাতে খুন করতে চাই। একজন পুলিশ অফিসার হয়ে আমি আপনাকে এইটা করতে দিতে পারি না চারুলতা। দয়া করুন আমার উপর। হামিদ এখন কোথায়? কেন? যে অপরাধ আপনি করেছেন সেই অপরাধে সেও সমান অপরাধী। শাস্তি হলে দুজনেরই হবে। চারু চমকে উঠে সাজিদের দিকে তাকালো। তার চোখ দুটো টলমল করে উঠল জলে। সত্যিই কান্নারত অবস্থাতেই মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে। চারু ধরা গলায় বলল, আমি বলবো না, সব দোষ সব পাপ সবই আমার। আমার ভাইকে এর মধ্যে টানবেন না, তাকে সুন্দর একটা জীবন পেতে দিন। অপরাধ সেও করেছে। এই পৃথিবীতে আমার ভাই ছাড়া আমার কেউ নেই। আমার জীবন শেষ হয়ে গেলেও আমি তাকে আপনাদের হাতে তুলে দেব না। আমি মারা গেলে কারো কিছু যাবে আসবে না। আমার ভাই হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার আরও দুটো জীবন জড়ানো রয়েছে। তার মেয়ে আর তার স্ত্রী দুজনের জীবনেই সে খুবই গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতিতে সে দুটো জীবনও সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমি সেটা কখনোই হতে দেব না। আপনার ভাইয়ের মেয়ের কথা না হয় মানলাম, কিন্তু তার স্ত্রীর ব্যাপারে কেন ভাবছেন আপনি? সে তো পছন্দ করে না আপনাকে। আমার ভাইকে তো নিজের জীবন দিয়ে ভালোবাসে, আমিও ভালোবাসি। এদিক থেকে আমরা সম্পূর্ণ অভিন্ন। যে আমার ভাইকে ভালোবাসে আমি কখনোই তার খারাপ চাই না। আমার ভাইকে দয়া করে এসবের মাঝে টানবেন না। নাজিমুদ্দিনকে কিভাবে খুন করলেন? আগে বলুন, এসবের মাঝে আপনি আমার ভাইকে টানবেন না। এমনটা হবে না। সে দোষ করেছে, সে শাস্তি পাবে। আমি বলবো না আমার ভাই কোথায়। নাজিমুদ্দিনকে কিভাবে খুন করেছি সেটাও বলবো না। যতক্ষণ না অবধি আপনি আমাকে কথা দেবেন আমি কিচ্ছু বলবো না। কোনো ভাইয়ের জন্য এত ত্যাগ স্বীকার করছেন? এতই যদি সে আপনার ভালো চাইতো তাহলে থানায় এসে আপনাকে আত্মসমর্পণের বুদ্ধি সে দিত না? সে কোনো বুদ্ধি দেয়নি আমাকে, আমি নিজে এসেছিলাম। আটকায়নি কেন? তারও হাত বাঁধা ছিল। সম্পূর্ণই অজুহাত। হলে হোক, আমার ভাইকে আমি কোনো শাস্তি পেতে দেব না। এইটাই ছিল শেষবার চারুর সাথে সাজিদের কথোপকথন। এরপর চারু আর একটা কথাও বলেনি। সাজিদ অনেক চেষ্টা করেও তার মুখ থেকে কিছু বের করতে পারেনি। যতক্ষণ না পর্যন্ত তাকে কথা দেওয়া হবে হামিদকে সে এই কেসে টানা হবে না,
ততক্ষণ অবধি সে কিছুই বলবে না। রাত অনেক হয়েছে, কালই চারুকে কোর্টে নেওয়া হবে, এর মধ্যে সব ঘটনাই জানা প্রয়োজন। অতঃপর সাজিদ সিদ্ধান্ত নিল চারুর দেওয়া শর্তে সে মেনে নেবে, হামিদের নাম কোথাও সে আনবে না। এই শর্তেই চারুকে পরবর্তী ঘটনা বলতে বলল সে। নাজিমুদ্দিনের শহর থেকে ফিরে আসার পরে আর দেরি করেনি তারা। মাঝে ঘটেছে আরও এক ঘটনা। হামিদের সম্পূর্ণ নিষেধ হয়ে গেছে চারুর সাথে দেখা করার, কিন্তু ছেলেরা নিজে যদি ঠিক থাকে তবে তাদের আটকানো সাধ্য কারণেই। তাই হামিদকেও শতভাগ আটকানো গেল না। কোনো মতে সুযোগ নিয়েই বেরিয়ে পড়তো সে চারুর সাথে দেখা করতে। এরই মাঝে নাজিমুদ্দিনকে খুন করার জন্য হাতে সম্পূর্ণ এক রাত থাকা প্রয়োজন ছিল, যা হামিদের ছিল না। কিন্তু হামিদও হার মানার ছেলে নয়, সে ঠিকই বের করে নিয়েছিল নিজের সময়। সুযোগ বুঝে গ্রামে যায় হামিদ, একাই গিয়েছিল। এবার পরিকল্পনা ভিন্ন। এইবার ওরা নাজিমুদ্দিনের কাছে যাবে না, নাজিমুদ্দিন ওদের কাছে আসবে। হামিদ গ্রামে গিয়ে নাজিমুদ্দিনের সাথে দেখা করে বাজারে এমন একটা ভাব নিয়ে দেখা করে যেন হঠাৎ দেখা হলো তার সাথে। সে প্রথমেই গিয়ে জড়িয়ে ধরলো নাজিমুদ্দিনকে। নাজিমুদ্দিন হামিদকে দেখে হতভম্ব হয়ে গেল। ভালো আছেন বাপজান? হ ভালাই, তুই এইখানে? আপনার লগেই দেখা করতে আইছিলাম। কেমন আছেন আপনারা? মানে আপনার আর শেফালি আম্মা? শেফালি আর নাই কেন, কই গেছে? কিছুদিন আগে কে জানি ওরে খারাপভাবে মাইরা ফালাইয়া গেছে। হায় আল্লাহ, কি কন এইগুলা? কেমনে হইল? জানি না। যে পুলিশ তদন্ত করতাছিল তারও খুন হইছে। অবস্থা তো তাইলে খারাপ। আপনি এখন কেমন আছেন? আছি কোনো মতে আছেন? আসি কইলে হয়? আপনি আমার লগে আইসা পড়েন। আপনার পোলা থাকতে আপনার কোনো মতন থাকবেন কেন? চারু তোর লগে? হামিদ হ্যাঁ বোধক মাথা নাড়ল। এবার সে জানে চারুর খোঁজ পাওয়ার জন্য হলেও নাজিমুদ্দিন ওর সাথে যেতে রাজি হবে। হলো তাই। তুই চারুরে কই পাইলি? হাঁটতে হাঁটতে রাস্তায় দেখা হইয়া গেছিল, তারপর ওরে আমি আমার লগে নিয়া যাই। তারপর থেকে আর গ্রামে আসি নাই। কাল হঠাৎ আপনার কথা খুব মনে পড়তাছিল, তাই আইসা পড়লাম। নাজিমুদ্দিন হামিদের সাথে চলে গেল চারুর সন্ধানে। চারু এখন যে বাড়িটাতে আছে সেখানে নিয়ে রাখলো হামিদ তাকে। চারু তখনও নাজিমুদ্দিনের সামনে আসেনি। নাজিমুদ্দিন আসবে শুনে চারু খুবই যত্ন নিয়ে বিরিয়ানি রান্না করেছে। প্রথমেই ফ্রিজ থেকে শেফালির মাংস বের করেছে, তারপর সেটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করলো। তারপর আদা খাওয়া কলিজাটাকে হাতে তুলে নিল। খুব যত্ন সহকারে সেটাকে আলাদা করে তুলে নিয়ে গরম তেলে মচমচো করে ভাজলো। তারপর ধীরে ধীরে এক এক মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলো। চারুর হাতের বিরিয়ানি নাজিমুদ্দিন খুবই পছন্দ করত। যদিও কখনো সে বলেনি, তবে সেটা ঘরে বিরিয়ানি রান্নার কথা হলেই নাজিমুদ্দিন চারুকে বিশেষভাবে রান্না করতে বলতো। আজও নাজিমুদ্দিনের জন্য চারু রান্না করলো, তবে সেটা তার প্রিয়তম স্ত্রীর মাংসের রান্না বিরিয়ানি, যা তার জীবনের শেষ খাওয়া। খাওয়া শুরু করার আগে হামিদ এক বোতল মদ নিয়ে বসলো নাজিমুদ্দিনের সামনে। সে মানা করলো না, বরং হামিদ মদ খায় জেনে তার নিজের ছেলের উপর গর্ববোধ হতে লাগলো। হ্যাঁ, তার ছেলে। হামিদই তো সত্যিকারের তার ছেলে। চারু কই? ওরে ডাক। ওরে আপনার জন্য বিরিয়ানি রান্না করতে পাঠাইছি, রান্না হইলেই আসবো। তো এখন আইসা একবার দেখা কইরা যাইব না? তো এখন আইসা একবার দেখা কইরা যাইব না? রান্না শেষ হই রান রান্দা শেষ কইরা আসুক। হামিদ অনেক কথা বলতে বলতে এক গ্লাস দিয়েই অনেকটা সময় কাটিয়ে দিল। অপরদিকে নাজিমুদ্দিনের 4 গ্লাস নেওয়া শেষ। কিছুটা মাতাল হলেও জ্ঞান তার ছিল, পরিপূর্ণ মাতাল সে হয়নি। এমন সময়ে ঘরে প্রবেশ করল চারু। তার হাতে বিরিয়ানি প্লেট আর আর উপর কলিজা ছড়ানো হয়েছে বিরিয়ানিটাকে সাজানোর উদ্দেশ্যে। তারই সাথে প্লেট দুটো শসা, একটা মরিচ এবং এক টুকরো লেবু। আজও চারু সেজেছে লাল রঙে। আজ তো আবারও লাল রঙের মেলা বসবে। চারুকে দেখে নাজিমুদ্দিন বলল, জামাইয়ের বাসা থেইকা পালায় আইসোস কেন? তুই জানোস জামাই তোরে কত খুঁজছে? চারু উত্তর না দিয়ে বিরিয়ানিটা তার দিকে এগিয়ে দিল। কি রে, কথা কস না কেন? কই, একবারও তো নিতে আসেনি। ও কি জানে তুই কই আসস? কোথায় আছে সে? সব শেষ হইয়া গেছে, এখন আর যাই না কি করবি? চারু কথা বাড়ালো না, সে জানে তার কি হয়েছে। নাজিমুদ্দিন বিরিয়ানি খেতে শুরু করলো। মদ খেলে সব কিছুই যেন একটা বিশেষত্ব মিশে যায়। নাজিমুদ্দিনের সাথেও সেটা হলো। গভীর আবেশের সাথে বিরিয়ানির স্বাদ নিচ্ছে সে। মানুষ হয়তো অমৃত খেলেও এত স্বাদ পায় না। কি রে হামিদ, তুই খাবি না? হামিদ চমকে উঠল। এসব কি বলছে নাজিমুদ্দিন? ওকে এই বিরিয়ানি খেতে বলছে? আপনি খান না, আমি পরে খামু। কেন পরে কেন খাবি? এখনই খা, আমি খাওয়াইয়া দিতাছি। নাজিমুদ্দিন একবার জোর করে বিরিয়ানি হামিদের
ভরে দিল, কিন্তু হামিদ সেটা গিলতে পারল না। এই মাংসটা শেফালির ভাবতেই কেমন গা গুলিয়ে এলো। বমি করে ঘর ভাসিয়ে দিল সম্পূর্ণ ঘর। নাজিমুদ্দিন হতভম্ব হয়ে গেল। চারু কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল হামিদের দিকে। তুই বমি করলি কেন? কি আছে এই বিরিয়ানিতে? যাতে মাতাল তালে ঠিক। মানে? না কিছু না। খাওয়া এই বিরিয়ানি আমারে খাওয়াইয়া আপনি ভালা করলেন না। এইটা বিশেষভাবে আপনার লাইগা রান্দা হইছিল। সত্যি কইরা বল, কি মিশাইছস? কিছুই মিশাইনি এখানে। দাঁড়ান, আমি খেয়ে সেটা প্রমাণ দিচ্ছি। নাজিমুদ্দিনের প্লেট থেকে নিয়ে চারু সেটা নিজের মুখে তুলে নিল। হামিদ নিজের চোখ বন্ধ করে নিল। একজন স্বাভাবিক মানুষের জন্য এই দৃশ্য যেমন ভয়ঙ্কর তেমনি জঘন্য। নাজিমুদ্দিন আর দ্বিমত করল না। সে তৃপ্তির সাথে সম্পূর্ণ বিরিয়ানি খেয়ে নিল। কেমন হইছে? খুব মজার। এমন মজার বিরিয়ানি আমি আগে কখনো খাই নাই। আইজ না আসলে অনেক বড় কিছু হারাইয়া ফেলতাম। মজার তো হইবই। দুইজন মানুষের পরিশ্রম বইলা কথা। দুইজন মানুষ? চারুলতা আর শেফালির মাংস দিছে আর চারু রান্না করছে। মাতাল আছে বিদায় হামিদের কথার মর্মদার করতে পারল না নাজিমুদ্দিন। হামিদ আরও আধা বোতল মদ খাইয়ে দিল নাজিমুদ্দিনকে। এবার সে সম্পূর্ণ মাতাল। বাপজান, বসকে? অবি। হামিদ চমকে উঠল এবং চারুর মুখে ফুটে উঠল বিস্ময়। এই অবিটা আবার কে? আর সুবহানি বা কে? অবিকে? আমাগো বস। তাইলে সুবহানকে? বসের ছদ্মনাম। কেবল 4জন মানুষ বসের আসল নাম জানে। তার মানে সুবহান সম্পূর্ণ নকল নাম? না, সুবহানও আছে। সুবহানের নাম ব্যবহার করতেছে বস। সুবহানকে? আমি। কি সব পাগলের মতন কথা কইতেছেন? ঠিকই তো কইতাছি। আসল নাম দিয়া কি আর অন্ধকার জগতে ঢোকা যায়? তাই তো আমি বসরে কইলাম যে হে যেন আমার নাম দিয়া যায়। এখন যেই কয়জন তারে চেনে সবাই সুবহান নামে চেনে। আসল নামটা শুধু আমরা 4জন জানি। তাহলে নাজিমুদ্দিনকে? নাজিমুদ্দিন বলতে কেউ নাই। হামিদের মাথা ঘুরছে। এইসব কিছু আর সে নিতে পারছে না। নাজিমুদ্দিনের কথা যেন সকল প্যাচ আরও বাড়িয়ে দিল। কি একটা অবস্থা! এইটা সুবাহান নয়, সে অবি। নাজিমুদ্দিন নয়, সে সুবাহান। এটা কি ধরনের ঘোলক দাদা? চারুর অবস্থাও একই, কিন্তু সে ঠিক করলো এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আরও ঘাটাঘাটি করবে সে। এখন অন্য প্রশ্ন করার আছে তার। শিহাব কি আপনার ছেলে? একদিকে হ, আবার অন্যদিকে না। মানে? শিহাব আমার পোলা, কিন্তু রক্তের সম্পর্ক নাই। বুঝিনি আমি। আমি তো মনে কর অনেকগুলা বিয়া করছি, তার মধ্যে বেশিরভাগই অসহায় মাইয়া। শিহাবের মাও এমনই ছিল। প্রেমিকের কাছে ধোকা খাইয়া আত্মহত্যা করতে গেছিল। পরে জানতে পারি পরে জানতে পারে শিহাব পেটে। পরে বাপ মা মোটা অঙ্কের যৌতুক দিয়া আমার লগে তার বিয়া দেয়। এতে হয় কি, টাকাও পাই আবার মাইয়াও পাওয়া যায়। শিহাবরে জন্ম দিতে যাইয়াই তার মা মারা যায়। আমি কেন পরের সন্তান পালতে যাবো? তাই হাসপাতাল ফালাইয়া রাইখা আসছি। ওই হিসেবে শিহাব কিন্তু আমার সৎ বলা যায়। নাজিমুদ্দিন হাত হাত নাড়িয়ে নাড়িয়ে এমনভাবে কথাগুলো বলছেন যেন তিনি কোনো সিরিয়াস কথা বলছেন। খুবই গর্বের একটা কাজ করেছেন তিনি। তবুও চারু এ ভেবে হাঁপ ছাড়ল, যাই হোক শিহাবের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারপরও কোনো না কোনোভাবে সম্পর্কটা ভাই বোনেরই হয়ে গেল। খুবই জঘন্য একটা ব্যাপার। তবে যাই বল, বিয়া অনেকগুলা করলেও আমার নিজের ঔরসজাত সন্তান কিন্তু তবে যাই বল, বিয়া অনেকগুলো করলেও আমার নিজের ঔরসজাত সন্তান কিন্তু হাতে গোনা মাত্র 6টা। তার মধ্যে তুই আর হামিদও আসোস, কিন্তু তোদের কোনো পরিচয় নাই। নাজিমুদ্দিনই নাই, তার ছেলে মেয়ে আসবো কই থিকা? এক কথায় তোরা কিন্তু অস্তিত্বহীন। তয় ব্যাপারটা বুঝিস? আমার 2 পোলাই একমাত্র আমার, মানে সুবহানের পরিচয় বড় হইতাছে। ওদের মাই কিন্তু আমার আসল বউ। আর বাকি যারা আছে তাদের কারোরই পরিচয় নাই। এই সব করার উদ্দেশ্য কি? শুধুই টাকা? টাকার জন্য এই সব জঘন্য খেলা খেলছো তুমি আর তোমার বস? আরে না, আবার মানে যৌতুক টাকার জন্য করি না, কিন্তু টাকা ঠিকই কামাই। শত শত মাইয়া দিয়া টাকা কামাইতেছি আমরা। প্রথমে গরিব ঘরের অসহায় মাইয়া গুলারে টার্গেট বানাইতাম, তারপর বিদেশে নিয়ে বিক্রি কইরা মোটা মোটা টাকা কামাইতাম। মনোরমারও এই উদ্দেশ্য নিয়েই বিয়া করছিলাম, কিন্তু মনোরমার বাপ আবার বড়লোক। সহজে হইতো না, তাই প্ল্যান পরিবর্তন করলাম। আর বেচারা শাওন তো সব চাইনাই ফাইসা গেল। না জানলে আজ দিব্যি ভালো থাকতো। শাওন ভাইয়ের সাথে কি করেছো তুমি? আমি করি নাই, বস করেছে।
কি করেছে? শাওন এই কথাগুলো যাই না গেছিল, খুব শীঘ্রই তরেও জানাইয়া দিত, তাই দিলাম পাগলের ওষুধ, মানসিক ভারসাম্য হারাইয়া ফেললো। সবাই ভাবতেছে তোর প্রেমে পইরা পাগল হইয়া গেছে বেচারা। তুইও তো এইটাই জানতি, তোর বিয়া হইছে বইলাই শাওনের আজ এই অবস্থা। আসলে এমন কিছুই হয় নাই, আমরাই তার এই অবস্থা করেছি। চারু যতটা না অবাক হলো তার চেয়ে বেশি অবাক হলো হামিদ। চারুর সাথে শাওনের সম্পর্কের কথা সে জানতো না। চারুও অত্যন্ত সুকৌশলে সেটা তার কাছ থেকে আড়াল করে গেছে, কিন্তু শাওনের অবস্থা সে বলেছিল। শাওনের এই অবস্থার জন্য যে নাজিমুদ্দিন দায়ী থাকতে পারে সেটা বিন্দুমাত্র ভাবিনি সে কোথায় আছে? হাসপাতালে। শিহাব নিয়ে গেছে তারে ওই হাসপাতালের নাম শিয়াশ্বরী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চারু আর কিছু বলতে পারছে না। এসব জেনেই নিজেকে কেমন পাগল পাগল লাগছে, কিন্তু সামনে অনেক কিছুই জানার বাকি আছে তার। চারুরে নিয়া কি প্ল্যান ছিল আপনাদের? কেন এত বড় খেলা খেলছেন ওরে নিয়া? আর চারুর জন্মের আগে বসের নজর কেমনে ওর উপর পড়লো? প্রথম থেইকা বলমু নাকি মাঝখান থেইকা? প্রথম থেইকা বলেন। বাংলাদেশের ছোট একটা গ্রামে আমার জন্ম হয়। জন্মের সময় মা মইরা যায় আর বাপ জন্মের আগেই মইরা গেছিল। 11 বছর বয়সে বাসা থেইকা বাইর হইয়া আসি। ওইখানে কেউই আমারে পছন্দ করতো না, ভাবতো আমার জন্যই আমার বাপ মা মরছে। 11 বছর বয়সে আমি আমার বড় ভাইরে লইয়া বাসা থেইকা বাইর হইয়া আসি। ভাইয়ের বয়স তখন 13। প্রথম চুরি চামারি কইরা পেট চালাইতাম। এক পর্যায়ে গিয়া ছোটখাটো চুরিতে আর মন ভরতো না। বড় কিছু কামাই করতে চাইলাম। আমরা দুই ভাই ড্রাগসের ব্যবসা শুরু করলাম। বেশি দূর আগাইতে পারি নাই, তার আগেই ধরা পইরা গেলাম পুলিশের কাছে। কিন্তু পুলিশ আসিল বসের সহযোগী। আমগো চুরির কৌশল আর চলচাতুরি দেইখা আমাগো নিজের দলে নেওয়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই আমরা বসের লগে কাজ করি। ছোট থেকেই সুন্দর ছিলাম, তাই আমার কাম ছিল মাইয়াগো নিজের জালে ফাঁসাইয়া বাইরে নিয়ে বিক্রি কইরা দিমু। এই কাম করার পর প্রচুর টাকা কামাইতে লাগলাম। দুই হাতে কামাইতাম। তোরা কি জীবনে খাওয়ান পরনের অভাব দেখছস? অন্য সবাই 3 বেলা খাইতে পারতো না, আর তোরা কি সুন্দর সারা বছর সুন্দর কইরা হাইসা খেলা চলতি? ওইটুকু জমি দিয়া কি আর এসব সম্ভব? এরই মাঝে ভাইরে বিয়া করাইলাম। আসল বিয়া করাইছিলাম। মাইয়াও মনে কর আমগো লগেই কাম করতো। পাক্কা ছিল সে। আমগো কোনো সমস্যা ছিল না। উপরি পাওনা হিসেবে ভাইয়ের অনুমতিতে আমিও তার লগে অনেক সময় কাটাইছি। আপনার ভাবির লগেও আপনি অনৈতিক সম্পর্ক ছিল? ছিল, কিন্তু সমস্যা হইল গিয়া দূরের শহরে একটা কামে গেছিলাম। ওইখান থেকে আইসা শুনি তার বাচ্চা হইব। কিন্তু ভালা কথা অবশ্য বাচ্চাটা আমার ভাইয়েরই ছিল। অবশ্য অন্য কারো হইলেও সমস্যা ছিল না। এত কথা শুনতে পারবো না। মূল কথায় এখন চারুর কাছে কি চান? মনোরমার মূলত বিয়া করছিলাম টাকার জন্য। হাত তখন একেবারে খালি। তখনই মনোরমার সন্ধান আমি পাই। বড়লোক বাপ ভালা যৌতুক দিব। যৌতুক তো দিলেই অনেক, আবার একটা বাড়িও দিল। মনোরমা যেহেতু বড়লোক বাপের মাইয়া ছিল, তাই তারে এমনে পাচার করণ যাইব না। প্রথমে বাপের বাড়ির লগে ওর সব সম্পর্ক নষ্ট করতে হইব। করলামও তাই। ঝামেলা বাজাইয়া দিয়া সব সম্পর্ক নষ্ট কইরা দিলাম। কিন্তু ঝামেলা বাঁধলো ততদিনে হামিদ পেটে আইসা যায়। বাচ্চা নষ্ট করতে চাইলেও মনোরমা করতে দিল না। এক প্রকার জিদ কইরাই হামিদরে নিল সে। হামিদ যে নেওয়ায় ঝামেলা বাইরে গেল। এখন এই বাচ্চা পালনের জন্য তারে দরকার ছিল। প্ল্যান করলাম হামিদ যে একটা সময় আমগো দলে টাইনা নিমু, কিন্তু এমন হইল না। হামিদ ছিল খুবই নরম স্বভাবের। মানুষের কষ্ট সহ্য হইতো না তার। মায়ের মতো হইছিল। মনোরমার চেহারার শ্রী খুব একটা ভালো ছিল না। তারে বিক্রির মাধ্যমে বিরাট অঙ্কের টাকা পাওয়া যাইতো না। তাই বসের কথায় আরেকটা বাচ্চা নেওয়ার কথা ভাবি। মাইয়া নিতে চাইছিলাম, হইলেও মাইয়া একদম পরীর মতো না ছিল। চারুর জন্মেরও অনেক আগেই তার দিকে নজর পড়েছিল বসের, আর হইয়া যাওনের পরে শুধু বড় হনের অপেক্ষা। ধীরে ধীরে বড় হইতে লাগলো আর অনেক বেশি সুন্দর হইতে লাগলো। কিন্তু মনোরমা শান্ত স্বভাবের হইলেও তার জিদটা ছিল বেশি। চারুরে নিয়া কোনো প্ল্যান সফল করতে দিত না। তাই শিহাবের দোহাই দিয়া তারে মারধর করি। সবাই ভাবে এমনিই মারি, কিন্তু প্ল্যান ছিল খুন করার। তাইলে আর কোনো বাধা থাকবো না। প্ল্যান কইরাই মনোরমারে খুন করলাম আমি। ওই দিন আর বিয়া কইরা আনলাম শেফালিরে। হামিদ স্তব্ধ হয়ে গেল। নাজিমুদ্দিন ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে মনোরমাকে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য? এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা হয়েছিল মনোরমার মরণের পরে। শান্তশিষ্ট হামিদ হঠাৎই কেমন বাঘ হইয়া গেল। তার সামনে চারুরে কিছু কন যাইতো না। আমরা হামিদরে নিয়া
চিন্তায় পইড়া গেলাম। এক পর্যায়ে রাগারাগি কইরা সে নিজেই বাসা থেইকা বাহির হইয়া গেল। তারপর সব কাম প্ল্যান অনুযায়ী হইল, কিন্তু জামাল হোসেনের লগে চারুর বিয়ার পরেই সব কেমন এলোমেলো হইয়া গেল। বস যেন আমারে একেবারে তুইলাই ভুইলেই গেল, কোনো কিছুতেই আর পাত্তা দিত না। কেমন হারামি বল, এমনটা কেউ করে? কি করি নাই আমি তার জন্য? নিজের মেয়ের বিরুদ্ধে এমন জঘন্য পরিকল্পনা করতে রুচিতে বাঁধলো না? না, তরে তো জন্মই দিছিলাম এর জন্য। তাছাড়া তুই দুনিয়া থেকে হারাইয়া গেলেও কেউ কোনো খোঁজ পাইতো না, খুঁজতোও না, কারণ তোর তো কোনো অস্তিত্বই নাই, হামিদেরও অস্তিত্ব নাই। যেইখানে নাজিমুদ্দিন বলতেই কেউ নাই, ওইখানে তার পোলামাইয়া আছে কই? আহে কই থিকা? নাজিমুদ্দিনও নাই, চারুও নাই, হামিদও নাই। চারু স্তব্ধ হয়ে গেল যেন। এই ছোট কথাটা তার কানে বারবার বাজছে। তার কোনো অস্তিত্ব নেই, হামিদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আজ এই অস্তিত্বহীন চারুর কাছে পতন ঘটবে এই অসুরের। চারু হাতে তুলে নিল ধারালো সেই ছুরিটা। কিরে তুই কি করতেছস? বল তো কি করি? ওইটা নামা। আজ আমার হাতে পতন ঘটবে আরেকটা অসুরের। মানে কি চাস তুই? তোর মৃত্যু। এই ছিল আমি সেই চারুলতার 21 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।